দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন স্টুডিওতে সহকর্মী রুবায়েত হাসান। তার কাছে আরও বিস্তারিত জানতে চলে যাচ্ছি। রুবায়েত, আপনাকে স্বাগত স্টুডিওতে। আপনি নিজেও সহকর্মী নাজমুল হোসেনের বক্তব্য শুনছিলেন, সেখান থেকে শাহবাগ থেকে তিনি আমাদের সাথে একদম সর্বশেষ খবর নিয়ে যুক্ত ছিলেন। এক কথায় যদি বলতে চাই, তিনি প্রথমেই কিন্তু বলেছেন যে শাহবাগ এবং আশপাশের এলাকায় রীতিমতো ভীতিকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি নিজেও আজ মাঠে সাংবাদিকতা করেছেন, বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন, কি পরিস্থিতি আপনি নিজের চোখে দেখে এসেছেন? আদুল্লাহ, শুরু করতে চাই। আসলে আজকে একটি ভীতিকর পরিস্থিতি। একটু আগে সহকর্মী নাজমুল হোসেন যেখানে ছিলেন তার 30 মিনিট আগে আমি সেখান থেকে এসেছি এবং আজকের সকালটা কিন্তু অসহযোগের সকাল মনে হয়নি। আসলে আমি যখন শুরুতেই রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশের সচিবালয় প্রশাসনের প্রাণকেন্দ্র সেখানে যখন সকালটায় গিয়েছিলাম, একদমই বলা যায় যে গুলিস্তান, মতিঝিল, শাহবাগ চত্বর হয়ে প্রেস ক্লাব, এই এলাকাগুলোতে সকাল 11টা নাগাদ একদমই শান্ত পরিবেশ ছিল। আইনরক্ষা বাহিনীর সদস্যরা তেমন একটা কঠোর অবস্থানে ছিলেন না। দৃষ্টি পড়েছিল ডিএমপির যে হেডকোয়ার্টার, সকল পুলিশ কর্মকর্তা আজ সকাল 11:30টা পর্যন্ত ডিএমপির হেডকোয়ার্টারে এবং রাজার বা পুলিশ লাইন্সে তারা ছিলেন, রাস্তায় তারা ছিলেন না। আমি যখন এই ছবিগুলো তুলছিলাম তখন একটি বিষয় চোখে পড়ে। হঠাৎ করেই হাইকোর্টের সামনে থেকে পেশাজীবী সম্মিলিত পরিষদের ব্যানারে এই একদল মানুষ, পেশাজীবী, সেখানে চিকিৎসক ছিলেন, সাংবাদিক নেতারা ছিলেন, একই সঙ্গে আইনজীবীরা ছিলেন, তারা জড়ো হতে থাকেন। এটি হচ্ছে দিনের প্রথম প্রতিবাদী কর্মসূচি, যেটি 11:30টার দিকে শুরু হয়। এরপরেই হঠাৎ করেই আসলে পুলিশের ছোট ছোট দলে ভাগ হয়ে সদস্যরা পল্টন, মতিঝিল সহ বিভিন্ন যে অংশগুলো সেখানে আমি দেখি জড়ো হতে থাকেন। কিন্তু আজ সকাল নাগাদ পুলিশ অহিংস ভূমিকা পালন করে। কিন্তু সহকর্মী তানভীর খন্দকার যেখানে ছিলেন শাহবাগ, সেখান থেকে হঠাৎ করেই আমি দেখতে পারি যে বঙ্গবন্ধু হাসপাতাল, বিএসএমইউ বঙ্গবন্ধু সরাসরি এই হাসপাতালটিতে হামলা হয়েছে এবং অগ্নিসংযোগটি এতটাই প্রকট ছিল যে আমি যখন মতিঝিল থেকে কাকরাইল হয়ে এই দিকটাতে অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল দিকে আসতে যাচ্ছিলাম, ধোঁয়ার কুণ্ডলি পাকানো একটি অবস্থা। তারপরেই আসলে সহিংস রূপ আমি দেখেছি। আজ মন্ত্রীপাড়া হিসেবে যেই এলাকাটি পরিচিত, মিন্টু রোড, যেখানে ডিবি কার্যালয় রয়েছে, পররাষ্ট্র ভবন রয়েছে, পুলিশ সুপারের কার্যালয় রয়েছে, ঢাকা জেলা প্রশাসকের অফিস রয়েছে, সেখানে মাত্র সকাল নাগাদ অর্থাৎ 11:15 নাগাদ মাত্র 20 জন পুলিশ সদস্য পহরায় ছিলেন। কিন্তু হঠাৎ করে শাহবাগের এই ছাত্র জনতার সম্মিলিত একটি প্রতিবাদ এবং আগুন জ্বালিয়ে তাদের এই প্রতিবাদ সহিংসতার রূপ নেয় এই মিন্টু রোডের সামনে। এবং তখন আসলে পুলিশ সদস্যরা অনেকটা নিরুপায় হয়ে ছাত্রদের সঙ্গে কথা বলে সেটি দমানোর চেষ্টা করে। এই 10 মিনিট কথা বলার মাঝখানেই এক ধরনের সহিংসতা ছড়িয়ে পড়ে, আগুন দেয় পুলিশের। শাহবাগের বেশ কয়েকটি চেকপোস্টে, ইন্টারকন্টিনেন্টালের যে মোড় রয়েছে সেখানে আসলে বিলবোর্ড, রাস্তার গাছ এগুলো উপড়ে ফেলে এক ধরনের সহিংস পরিস্থিতি তৈরি হয়। এর মাঝখানে আসলে ঘটনাটা ঘটে। যারা সহিংসতা করতে চাইছিলেন পুলিশ সদস্যরা আটকানোর মাঝেই সোয়াতের সদস্যরা এসে বা কমান্ডো, প্যারা কমান্ডো, তারা এসে আসলে এই পরিস্থিতি শান্ত করেছেন। দোলা, তারপরে আসলে এই সহকর্মী নাজমুল হোসেন এখন যেই রুটটিতে রয়েছে অর্থাৎ শাহবাগ থেকে একদম কারওয়ান বাজার মোড় থেকে ফার্মগেট, আমার কাছে তথ্য রয়েছে এই মুহূর্তে ছাত্র জনতা বা প্রতিবাদী এই মানুষের ঢল নেমেছে এবং অনেক সহিংসতার ঘটনা হচ্ছে। নির্বিচারে সাধারণ মানুষ, পথচারীদের সঙ্গে তারা খারাপ আচরণ করেছে এবং গণমাধ্যম কর্মীদেরকে ধাওয়া পাল্টা ধাওয়ার শিকার হতে হয়েছে। সোয়াতের যারা কমান্ডো তারা যখন এসছে ডিবি কার্যালয়ের সামনে, তারপর থেকেই তারা কিছুটা নিবৃত্ত হয়ে পিছু হটেছে। কিন্তু এখন পর্যন্ত শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত এই এলাকায় তাদের যে অস্তিত্বের জানান দেওয়া সেটি কিন্তু তারা ধরে রেখেছে। একটি বিষয় দেখার, আমি অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, দীপ্ত টেলিভিশনের রিপোর্টার হিসেবে তারা আমার সঙ্গে কথা বলেছেন, কিন্তু তারা ছবি নিতে দেননি। তারা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, কিন্তু এমন অনেক গণমাধ্যমের আমার সহকর্মীদেরকে আমি মাঠে দেখেছি তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, ক্যামেরা লেন্সে আমরা ছবি নিতে পারিনি। অনেকে আহতও হয়েছে। একই সঙ্গে
কয়েকজন সহকর্মী আহত হয়েছেন। জ্বালাও পোড়াওয়ের ব্যাপারটা, রাস্তার সাধারণ যে বিলবোর্ডগুলো রয়েছে, পুলিশের যে স্থাপনা, সেগুলোতে আগুন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যে তথ্য, আরেকটু আপনাকে একটু জানাতে চাই যে এখন থেকে প্রায় 30 মিনিট আগে আওয়ামী লীগের পক্ষ থেকে ধানমন্ডির কার্যালয়ে একটি ব্রিফিং করা হয়েছে, যেখানে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে জানিয়েছেন যে শুধুমাত্রই এই সহিংসতার পেছনে জামাত, বিএনপি এবং তাদের যে গত কয়েকদিনের বক্তব্য সেটি কিন্তু তারা বলছিলেন। এবং এই মুহূর্তের তথ্য আপনি খবর শুরু করার আগে বলছিলেন যে সারা দেশে সহিংসতায় বিভিন্ন জেলায় 31 জন নিহত হয়েছে। যদিও কারফিউ আজ রাত 9টা পর্যন্ত শিথিলের কথা বলা হয়েছিল, তারপরও বিকেলবেলা আমরা বিজ্ঞপ্তি পেয়েছি যে সন্ধ্যা 6টার থেকে কার্যকর সারা দেশে কারফিউ এবং অনির্দিষ্টকালের জন্য সেটি চলবে। একই সাথে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবক যারা রয়েছেন রাজপথে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী প্রেস উইং একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়ে নিশ্চয়ই আপনার কাছে আরো বিস্তারিত তথ্য। নিশ্চয়ই। এই মুহূর্তে আমি যেমনটা বলছিলাম, জাহাঙ্গীর কবির নানক 30 মিনিট আগে ব্রিফিং করেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে মোহাম্মদ আলী আরাফাত তথ্য প্রতিমন্ত্রী, তিনিও ব্রিফিং করেছেন। তিনি বলছেন যারা নাশকতা করছেন এবং সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ড দিনব্যাপী সংঘটিত হচ্ছে, যে এখনও চলমান রয়েছে। তাই সে কারণে আপনি দেখবেন গত রাত 11:15 নাগাদ ব্রিফিং করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেটি সচিবালয় হয়েছে। তিনি বলেছিলেন ঢাকা, গাজীপুর, নরসিংদী সহ 4 জেলায় আজ সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কিন্তু আজকের দিনের যে পরিমণ্ডল, এখন পর্যন্ত 31 জনের প্রাণ গেছে সারা দেশ জুড়ে, সেটি হবার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হলো। আমি কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনীর যে সদস্যদের টহল রাজধানীতে খুবই সীমিত সংখ্যক দেখেছি। আরেকটি তথ্য দিয়ে আপনাকে শেষ করতে চাই, সেটি হচ্ছে নগরের যে সকল স্থাপনা এবং সরকারি স্থাপনার দেয়াল রয়েছে তাতে কিন্তু বিভিন্ন প্রতিবাদী গ্রাফিতি আঁকা হয়েছে এবং সেই গ্রাফিতির ভাষাতে সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান এঁটে দিয়েছেন, লিখে দেওয়া ছিল সেই দেয়ালগুলোতে। এবং সকাল থেকে আমি দেখেছি যে সেই দেয়ালগুলো বিভিন্ন রং মিস্ত্রি থেকে শুরু করে প্রশাসনের কর্মচারীদের দিয়ে সেই দেয়াল লিখনগুলো মুছে ফেলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এখন পর্যন্ত যে তথ্য, এই যে প্রাণহানি, 31 জনের প্রাণ এখন পর্যন্ত সরকারি হিসেবে যে গেছে, সেটি আসলে রুখবার জন্যই আসলে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের এই কারফিউ বলবৎ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং আপনি যেমনটা বলছিলেন, অভিভাবক সহ শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানানো হয়েছে। হয়তো পরের কয়েক ঘন্টা বাংলাদেশের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। এই কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার মধ্য দিয়ে আসলে জানা যাবে যে আসলে সামনে কি ঘটতে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু মোবাইলের যে ডেটা সার্ভিস রয়েছে সেটি আবারও সরকারের পক্ষ থেকে 4G সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী একটি ব্রিফিং এ বলেছেন যে বৃহত্তর স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ঘোষণা করা হয়েছে। রুবায়েত, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য।